বৈশাখের দাবদাহ প্রায় চারিদিকে ফুটে উঠছে, ইতিমধ্যে সবাই শঙ্কিত, যদি এখন হাওয়াটা বইছে বলে মনটা কিছুটা শান্ত। তো এই বৈশাখের প্রথমেই মন মিতালিতে দেখা হলো আমাদের প্রিয় বন্ধু সোমনাথ মজুমদারের সাথে। একটু জেনে নিই কতটা কাছ থেকে আমরা ওকে চিনি, এত কাছে আছি তবু কি সব কিছু আমাদের জানা আছে? তাই নিয়ে আজকে একটু মন মিতালিতে আড্ডা সোমনাথের সাথে। সোমনাথ, তোর জন্ম ভাটপাড়া। তো ভাটপাড়ার জন্ম, প্রাইমারি স্কুল ভাটপাড়াতেই, ওই অমরকৃষ্ণ পাঠশালার ছোট একটা স্কুল ছিল পাশে, ওখানেই আমার প্রাইমারি স্টার্ট। আর হায়ার সেকেন্ডারি? হায়ার সেকেন্ডারি ভাটপাড়া স্কুলে। ভাটপাড়া স্কুল, ওখানে যেহেতু 10 অবধি ছিল অমরকৃষ্ণে, তারপরে নৈহাটি। হ্যাঁ, তারপরে নৈহাটি। অমরকৃষ্ণতে আমাদের অনেকেই আছে, প্রবীর আছে, প্রণব আছে, সৌম সেন আছে, আমরা 89-এর যারা আছি গ্রুপে, তারা এই 3 জন আছি আমরা। আচ্ছা আচ্ছা। আর তোর যে বাড়ি, মানে ভাটপাড়ায় যে বাড়ি, যতদূর শুনেছি তোর বাড়িটা একটা বেশ মিলনস্থল। হ্যাঁ, বাড়িটা একটা মিলনস্থল, মানে জেনারেশন বাই জেনারেশন। আমার শুনেছি আমার বাবার বন্ধুরাও এখানে এক জায়গায়, মানে তোদের বাড়ি যে রকে, তোদের পুরনো বাড়ির রকে তোর বাবার বন্ধুরা এসছে, তারপর আমাদের পুরো তোর ছেলের বন্ধুরা আসছে, এখন তোর আড্ডা মারে? এখন আড্ডা মারাটা আরম্ভ নেই, ক্লাস 9 তো সবে, পরে কি করবে জানি না। মানে তোর এই বাড়িতে তাহলে হিসেব মতো আমাদের কলেজে, মানে নৈহাটি বয়েজ বা অমরকৃষ্ণ যারা আছে সবাই এসে গেছে। হ্যাঁ, তা এসেছে। নৈহাটি বয়েজেরও আছে, কারণ ইন্দ্রনীল ভট্টাচার্য আমার ভীষণই কাছের বন্ধু। তো লাট্টু, নীলাদ্রি, পার্থ, তাপস, ওরা তন্ময়? না, ওরা আসেনি। আচ্ছা আচ্ছা। মানে কলেজের সেই হিসেবে আসেনি কেউ, সব স্কুলেরই বন্ধুরাই সবচেয়ে বেশি, মানে মানে তোর বাড়িটা যেমন একদিকে মানে বেশ মিলনস্থল, আবার একদিকে সমস্ত আকাশের পরিকল্পনা তো এখানে করতিস। হ্যাঁ হ্যাঁ, সব প্ল্যান, ওই সিনেমা দেখা হবে, এখানে যাওয়া হবে। আর সবচেয়ে একটা মজার কথা ছিল কি, ওই বাবা 9:30 অফিসে বেরোতেন, কাঁচরাপাড়ে রেলে চাকরি করতেন। যেই বাবা বেরিয়ে গেলেন তারপরেই এক এক করে আসতে শুরু করলো, এবার 1টা অবধি। মাকে তো কেউ অত ভয় টয় পেতাম না। আচ্ছা, মা আরো কিছু খাবার টাবার করে দিত, সমস্ত আকাশের পরিকল্পনা চলতো। এই কবে সিনেমা দেখতে যাওয়া হবে, কোথায় কি করা হবে, এসব। মানে সেখানে লিডার ছিল মেনলি ইন্দ্রনীল ভট্টাচার্য, প্রবীর ভট্টাচার্য। না, প্রবীর মধ্যে লিডারশিপ আছে সবসময়, এইটা করতে হবে, এই করতে হবে, এই সব। এটা ঠিক হচ্ছে না, ওটা ঠিক হচ্ছে না, আমরা আবার দাঁড়িয়ে চুপ কর। তারপর প্রণব রায়, ও ছোট থেকেই দারুণ গানের ব্যাপারটা ওর মধ্যে অসাধারণ। মানে তোর বাড়িতে শুনেছি, আমি জানি না, আমি তো তোর ছোটবেলায় তোর সাথে ছিলাম না, তোর বাড়িতে শুনেছি গানের বিশাল মানে পরিবেশ ছিল, মহল ছিল, মানে তোর মা ঠাকুমা এরা, পিসিরা, ঠাকুমা, দিদা, এরা বেশ গানের পৃষ্ঠপোষক ছিলেন, গান টান শুনতেন। আমার দিদা খুব ভালো গান গাইতেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। মাও একটু আধটু গান গাইতো। তুই কোনো গান করিস না? আমি ওই মায়ের মতোই আর কি, একটু আধটু গান টান করতাম, এখন আর করা হয় না। আমার ছেলে অবশ্য গানের দিকটা এখন বজায় রেখেছে, ও একটু গান করে, রবীন্দ্রসঙ্গীত শেখে ভাটপাড়ার এখানেই, বারোয়ারি মাঠের এখানেই। মৌনদা বলে একজন আছেন, মৌনমুখর ভট্টাচার্য, ওনার। আচ্ছা, এভাবেই চলছে আর কি। না, এই যে বিষয়টা মানে আমি শুনেছি আর কি বন্ধুদের মুখে, মানে আমাদের কলেজে অনেকেরই ছোটবেলা একটা বিরাট অংশ তোর বাড়িতে কেটেছে। সে ভালো কাজ হোক, সরস্বতী পুজো হোক, খাওয়া দাওয়া হোক, তোর বাড়িতে কেটেছে। এবং এই ব্যাপারে তোর মা পিসি বেশ ভালো তাদের প্রশ্রয় দিত। হ্যাঁ, বেশ ভালো, মানে খাওয়া দাওয়ার ব্যাপারে কোনো সমস্যা ছিল না। হ্যাঁ, দারুণ পৃষ্ঠপোষকতা করতেন। মানে সেই ক্ষেত্রে বলছি, আজকে মানে তাদের জেনারেশনের পরে তো আমাদের জেনারেশন এসছে, তাদের ওই যে ধারাবাহিকতাকে তুই রাখতে পেরেছিস? একদম যে পেরেছি বলবো না, কারণ এখন আমরা একটু পরস্পরের থেকে দূরে চলে গেছি, কাজের সূত্রেই হোক, বা যেমন প্রণবকে যেতে হয়েছে তার বারাসাতের বাড়িতে। আমার আরেকটা ভীষণ ক্লোজ দিব্যজ্যোতি মণ্ডল, ওর কথা বলা হয়নি, ওকেও যেতে হয়েছে আজকে চাকদার বাড়িতে। আচ্ছা,
যার জন্য আমরা একটু স্ক্যাটার্ড হয়ে গেছি বলা যায়। কিন্তু এই এখন অবশ্য কমিউনিকেশনটা তো খুব উন্নত হয়েছে, আর যাই হোক বা না হোক তার জন্য যোগাযোগটা আছে, মাঝে মাঝে আমরা একটু বেড়াতে তাহলে এখনো কি মানে আগে তো সবসময় হতো মানে স্কুল না যাওয়ার বা যাওয়ার পরিকল্পনা এখানেই হতো, এখনো কি সে বন্ধুরা আসছে মানে রোববার বা ছুটির দিনে? এখন একটু ট্রেন্ড হয়েছে, ওদের সুযোগ হলে ওরা চলে আসে। তাই মানে শনিবার রোববার আসে? রোববার সকালবেলা কিছুদিন আগে দিব্যজ্যোতি এসেছিল, প্রবীর এসেছিল, আর ইন্দ্রনীল মাঝে মাঝেই আসে, আমিও হয়তো একটু এখনো চলছে আবার আবার আমরা একটু মানে মাঝখানে একটু কমে গেছিল, এখন আবার ব্যাপারটা বেড়ে যায়। গোয়ায় মানে পুনা বেরোতাই, পুনাও যখন সময় পায় চলে আসে। আগে এই জিনিসটা বেশ আমাদের সবার মধ্যে ছিল, কোনো একটা বাড়িতে গিয়ে বা একটা মোড়ে হোক ক্লাবে হোক একটা বেশ আড্ডা ছিল, জমাটি আড্ডা, সন্ধ্যাবেলা ক্যারাম খেলা। তোর এখানে ক্যারাম খেলা হতো? ক্যারাম, তাস, দাবা, বেশ একটা আড্ডা ছিল। এখন কিন্তু আমরা এত বেশি ব্যস্ত হয়ে পড়েছি, ছেলে মেয়ে ভবিষ্যৎ এত আবিধানিক শব্দ নিয়ে ব্যস্ত হয়ে পড়েছি, সেই আড্ডা পিওর আড্ডাটা এখন নেই। এখন এটা একটা বিরাট ব্যাপার। এটা ঠিক। তুই কলেজ পাস করলি, কলেজ পাস করে এই যে আজকের দিনে ছেলে মেয়ে স্ত্রী, এই যে একটা পরিবার তৈরি হলো, বা আজকের দিনে তুই একটা নিজস্ব জায়গায় আসি না, স্ট্যাবিলিটি, এই জার্নিটা একটু বল শুনি। এমনি আমার সেরকম কিছু যে না, কাউরই সেরকম কিছু নেই মানে এমপ্লয়মেন্টের বিরাট এক্সপোজার বা কিছু সেরকম কিছু ছিল না। আমি স্টার্ট করি, কিছুদিন চেষ্টা করেছিলাম ওই কোম্পানি সেক্রেটারি পড়ার, তা সে একটু হলো না ভালো মতো, ছেড়ে দিলাম, একটা গ্রুপ ক্লিয়ার হয়েছিল। তারপরে আমি মেডিকেল ট্রান্সক্রিপশন নিয়ে একটু পড়াশুনো করি, ওই নিয়েই আমি কাজ করি। এখন তাই করছি না, আপাতত এখন কিছু করছি না, আমি ছেড়ে দিতে হয়েছে বাড়ির কারণে। বাবাকে আমাকে ব্যাঙ্গালোরে ট্রান্সফার করে দিয়েছিল। এখন বাবা বললো তুই চলে গেলে আমি কি করে বাঁচবো, একটা ইমোশনাল ইয়ের জন্য, আর বাবাকে দেখতেও হয়, মনিটরিং এটা তো আমাদের দায়িত্ব, করার নেই, তা আমাকে বাধ্য হয়ে ছাড়তে হয়েছে। ওদেরও কিছু করার ছিল না, কারণ যে কাজটা ওরা আমায় দিতে চেয়েছিল, আমি ওয়ার্ক ফ্রম হোম করতাম, সেটা অফিস ছাড়া হয় না, আমাকে ছাড়তেই হয়েছে। আমি এখনও কিছু পাইনি সেভাবে, কিছু দেখা যায়, সার্চ করছি। তো এইভাবেই চলে। জীবনের শেষের দিকে দুটো ভালো কোম্পানিতে কাজ করার সুযোগ পেয়েছিলাম, একটা মাইক্রোসফটে আর একটা অ্যাক্সেঞ্চার, এভাবেই চলছে। তো এটা তো তোর নিজস্ব লাইফ হলো, কিন্তু এর সাথে এই যে তোর মিসেসকে করতে নিয়ে মিসেসের আমাদের অ্যারেঞ্জড ম্যারেজ। ও আচ্ছা, এটা গঙ্গার ওপারে যাওয়া হলো, দেখাশোনা হলো, ম্যারেজের জন্য গঙ্গার ওপারে যেতে হলো, মানে এপারে খুঁজে পেলে এপারে পাওয়া। এমনি তো পছন্দ কিছু ছিল? সেরকম কিছু ছিল না, ওই মা যা বলে। একাত্তর চিঠি? না, ওরকম কিছু ছিল না, বা সামান্য একটু হাতে ছোঁয়া, ওসব কিছু ছিল না। মেনলি ফুটবল খেলা, এই খেলাধুলো, আড্ডা, এই নেই। না, এরকম প্রেম আমাদের অনেকেরই আছে, যে একটু চিঠি, একটু ছোঁয়া, দুটো কথা। আমার যা হাতের লেখা ওই গোপাল ভাঁড়ের গল্পের মতো, আমাকে গিয়ে পড়তে হবে, তো ওই জন্য চিঠি ফিটি লেখার কথা ভাবিনি। বা লিখেছিলিস, কেউ কি বলেছে এরকম গোপাল ভাঁড়ের হাতের লেখা চিঠি লিখে? আমি তো জানি আমার হাতের লেখা কি, সেই জন্যই বলেছি, কাউকে আর দেওয়া হয়নি, এইসব ব্যাপার আর কি। আচ্ছা, মানে ঘুরতে যেতে যাস তো আড্ডা? হ্যাঁ, ঘুরতে যাওয়াটাও বলা যায় বাবার হাত যশ, কারণ বাবা রেলে চাকরি করতেন এবং হি ইউটিলাইজড একদম পুরো এন্টায়ার মানে ওয়ার্কিং লাইফ, এই যে পাসটা পেতেন উনি, ওইটা পুরোটা ইউটিলাইজ, মানে আমরা বছরে একবার থেকে দুবার যেতাম, অলমোস্ট অল ওভার ইন্ডিয়া আমার মোটামুটি ঘোরা আছে, 1-2 বার করে, দু একটা জায়গা বাদ দিয়ে। ঘুরতে যাওয়া পড়াটা কোনো ব্যাপার না, বেরিয়ে পড়ি। আচ্ছা, এই ঘুরতে দিস, ছোট্টবেলা তোর বাড়িতে আড্ডা হতো, এই জন্য বা মানে এরকম মনে পড়ে মানে আকাজ কুকাজ করতিস কিছু? হ্যাঁ, স্কুল লাইফে? স্কুল লাইফে ঠিক করিনি, না স্কুল লাইফে আমাদের গৌরীবাবু, আমরা ভীষণ ভয় পেতাম। স্কুল লাইফে সেরকম রিমার্কেবল কিছু কখনো করিনি। স্কুলে পড়াশুনো বাড়ি। স্কুলে ভালো ছিল, মানে খারাপ হয়ে গেলে 12-এর পর থেকে, মানে অমরকৃষ্ণ দিকে না, ভাটপাড়ার ওই 12 থেকে আমরা, মানে যতদিন তুই ওই প্রবীর প্রণবের গাইডেন্সের মধ্যে ছিলি ততদিন ভালো ছিলি। হ্যাঁ, তারপর যে ভাটপাড়া না, ঠিক ব্যাপারটা ঠিক তা নয়। ব্যাপারটা প্রবীর প্রণবের সঙ্গে
যখন বড় হয়ে মানে এরকম বললাম ফ্রেন্ড তোর বসে, হ্যাঁ তখন এবার আসল অকাজ কুকাজ এদিক ওদিক যাওয়াটা আবার একটুখানি আজে বাজে সিনেমা দেখা ওই সবগুলো আর কি আচ্ছা। শুরু এইভাবে। আর মারপিট? মারপিট চেহারা তো দেখছিস, মারপিট চেহারার জন্য মারপিট না, অনেক লোক আবার বিরাট মারপিট করতে আসে। মারপিট আমরা সেরকম কখনো কিছু, বা এই জন্য আকাজ করার জন্য বাড়িতে এসে মার খেয়েছিস? সে দু একবার খেয়েছি, তবে বড় হয়ে আর অত বাড়িতে জানতেই পারতো না, একমাত্র মাকে বলতাম। আমি মাকে খুব কম জিনিসই গোপন করেছি। আচ্ছা। সে মদ খাওয়া থেকে শুরু করেও মাকে বলতাম, সিগারেট খাওয়া থেকে শুরু করেও মাকে বলেছি। কোন ক্লাসে প্রথম খাওয়া সিগারেট? সেই ক্লাস 10-এ। Class আমি 10 প্রবীর, প্রবীর আছে সাথে? অবশ্যই আমি প্রবীর, ইন্দ্রনীল ভট্টাচার্য, দিব্যজ্যোতি মণ্ডল, বুবাই। কিন্তু প্রণব কিন্তু তখন ভীষণ ইয়ে ছিল, কোনোদিন প্রণব ভালো ছিল, পরে খারাপ হয়ে গেছে। অনেক পরে খারাপ হয়েছে, কোনোদিন সিগারেট খাইনি, মদ ছুঁইনি ওই বয়সে। তাহলে প্রণব খারাপ হলো কবে? তারপর থেকে আস্তে আস্তে ইয়ে হয়ে, মানে বাসাতে গিয়ে খারাপ হয়েছে বলছিস? হ্যাঁ বড় সাথে গিয়ে ভাটপাড়া খারাপ ছিল না। প্রণব, if you listen this matter, it is completely your responsibility. মানে যে প্রবীর যতদিন ছিল ততদিন তুই ভালো ছিলি, প্রবীর তোকে সিগারেট খাইছে প্রথম? না না সেরকম না, আমরা সবাই মিলে, হ্যাঁ প্রবীর এসবের প্রবীর master। guidance। হ্যাঁ কোথায় এটা করবে না, ওটা করবে না। হ্যাঁ তারপর ওই মুক্তপুরে একটা শ্মশান ঘাট ছিল, হ্যাঁ। ওখানে স্পেশাল বিড়ি পাওয়া যেত, সেটা মিঠু খেত, আমরা ভয় খেতাম না, শুনেছি নাকি গ্যাঁজা ট্যাঁজা থাকতো। এমনি খেলাধুলা? প্রবীর তো খেলাধুলা খুব ভালো ছিল। হ্যাঁ মেনলি আমি ফুটবল একটু খেলতে পারতাম, ফুটবল খেলতাম, তবে এমনি নিজেদের মধ্যে কোনো যে বড় জায়গায় খেলা টেলা সেরকম কিছু না, একটু ফুটবল, টেবিল টেনিস এইসব একটু খেলতাম। তো এইসবের বাইরে এইভাবে তো মানে আমাদের প্রত্যেকের জীবনে তৈরি হয়, এই যে এইসবের বাইরে তো পড়াশোনা, চাকরি, মানে আয় করা আর কি, চাকরি হোক, ব্যবসায় আয় করা, সংসার, ছেলে মেয়ে, এইসবের বাইরে তো একটা মানুষ থাকে যায়, প্রত্যেকটা মানুষ। মানে তুই যাকে প্রতিদিন আয়নায় দেখতে পাস, সেই আয়নাতে যে মানুষটাকে দেখতে পাস, সেই মানুষটা কোনো ইচ্ছে ছিল না, মানে অন্যরকম কোনো ইচ্ছা, কিন্তু সে পারেনি, করতে পারেনি। সেরকম ইচ্ছে বলতে হ্যাঁ ছিল, ছিল না যে তা নয়, একটু পড়াশুনো করা, যে একটু ভালো পড়াশুনো করব, সেই সব ইচ্ছেগুলো ছিল, কিন্তু আলটিমেটলি সেই ইচ্ছেটা বাস্তবায়িত হয়নি, মানে সেইভাবে না। পড়াশোনা তো একটা থ্রো প্রপার চ্যানেল। আমি পড়াশোনা ছাড়া মানে প্রত্যেকটা মানুষের মধ্যে কিছু ভালো ভালো গুণ থাকে, মানে কেউ লেখে, কেউ আঁকে, কেউ ঘুরে বেড়ায়, কেউ গান করে, বিভিন্ন রকম। তো সেরকম মানে তো এক্সট্রা কারিকুলার সেরকম এটা পড়াশোনা তো অ্যাপার্ট ফ্রম ওই পড়াশুনো বা এসব চাকরি টাকরি এইগুলো ছাড়া ওই একটু গান শোনা, মেনলি গান করা ছিল, তবে গান শোনাটাই বেশি ছিল। এই ঘুরে বেড়ানো, গান শোনা, একটু ভালো আঁকা দেখা, আমি কিচ্ছু আঁকতে পারি না, কিন্তু আঁকা দেখতে বেশ ভালো লাগে, এই জিনিসগুলো একটু ছিল। ভালো বই পড়া, স্টিল আমি এখনো বই পড়ি, এটা খুব ভালো। হ্যাঁ কিছুদিন এই শেষ করলাম, আমার পড়া হয়নি, ওই তোর ইয়ে মানিক বন্দ্যোপাধ্যায় পুতুল নাচের রীতিকথাটা নিয়ে এসে পড়লাম বই। আর আমার মা খুব বই পড়তে ভালোবাসতেন, ইনফ্যাক্ট আমার মাই বই পড়া, গান শোনার ব্যাপারে আমাকে অনুপ্রাণিত করার ব্যাপারটা মায়ের সঙ্গেই করেছে। আর মা বন্ধুর মতো ছিল, বাবার সঙ্গে একটু ডিস্টেন্স ছিল, কিন্তু মা আমার কাছে একদম বন্ধু ছিল। মানে আমার সবচেয়ে দুঃখের দিন মায়ের মৃত্যু আমার কাছে এখনো। আচ্ছা, তাহলে উল্টো দিকে সবচেয়ে আনন্দের দিন কোনটা বলবি? ওইভাবে বলা ঠিক যায় না, সবচেয়ে আনন্দের দিন ওভাবে কি বলবো, বলা যেতে পারে বিকম সেকেন্ড ডিভিশনে পাস করলাম, এইটা আমার কাছে একটা বিরাট পাওয়া। আমি ভাবিনি তখন ওই বিকম পাসে আমাদের আবার আরবিসিতে কেউ পাসই করতে পারতো না, আমি তো ভয় রেজাল্টই দেখিনি, প্রবীর রেজাল্ট দেখে দিয়েছে, এই ব্যাপার। আর আমার একটা অ্যাচিভমেন্ট যদি বলিস, তাহলে আমি 4 জন মানুষের নাম বলবো যাদের আমি বন্ধু হিসেবে পেয়েছি। 1 হচ্ছে প্রণব রায়, 2 প্রবীর ভট্টাচার্য, 3 ইন্দ্রনীল ভট্টাচার্য, 4 দিব্যজ্যোতি মণ্ডল। মানে এটা আমার কাছে সবচেয়ে বেশি অ্যাচিভমেন্ট। মানে 4টে মানুষকে পাওয়া তুই বেশ মানে অবশ্যই, কারণ আমি পড়াশোনায় তো একদম বাজে ব্যাক বেঞ্চার, পরিষ্কার কথা। এরা কিন্তু ফ্রন্ট বেঞ্চার, কিন্তু এরা যে আমার সঙ্গে এতটা সম্পর্ক রাখে, এখনো রাখছে সমানভাবে, এবং কোনো রকম কিছু ক্রাইসিস হলে আমি জানি একবার বললে ওরা আমার সামনে দাঁড়াবে। এইটা আমার কাছে সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট আমার। অবশ্যই এটা বিরাট জিনিস, এটা বিরাট জিনিস। মানে সত্যিকারের বন্ধু পাওয়া, যে কোনো রকম ভাবে ওই চিমটি না কেটে, কারণ না জেনে সাথে দাঁড়িয়ে যাওয়া,
এটা সত্যি একটা গর্ব। এটা আমার ভগবান একটা বিরাট পাই। কলেজে কোনো কথাটা তো মনে পড়ে, কলেজে কোনো ঘটনা, বিশেষ ঘটনা? না, অ্যাকচুয়ালি আমাদের তো নাইট কলেজ ছিল, সেই রোমান্টিক ব্যাপার, কারণ কোনো মহিলার ব্যাপার নেই, পুরোটাই নাইট। মানে দি প্রকারান্ত বলছিস, প্রণব, মিঠু, এদের হ্যাঁ, ওরা কত গল্প করেছে, এই সিনেমা দেখতে যাচ্ছি, এই এর সঙ্গে ওদের অনেক রোমান্টিক ব্যাপার ছিল। ব্যাপারটা তোর লাইফে আমার সেগুলো চান্সই নেই, কারণ আমরা নাইটে, সেটা ওই জন্য যেতাম একটু ক্লাস করে টেবিল টেনিস খেলে বাড়ি চলে আসতাম। এইটা ছিল, এটা খুব ভালো ব্যাপার। আচ্ছা, এই যে আমাদের 89 সৃষ্টি হলো, কিন্তু চলছিল, আমাদের প্রত্যেকটা মানুষ চলছিল নিজের মতো করে। এই যে হঠাৎ করে এতগুলো ছেলে, কিছু মনে পড়ছে, কিছু মনে পড়ছে না, কিছু মুখ মনে পড়ছে, নাম মনে পড়ছে, হঠাৎ করে এতগুলো ছেলে নিয়ে সব জড়ো হয়ে গেল, কথা বললি, আড্ডা মারলি, এতে তো জীবনে কোনো মানে বৈচিত্র্য সৃষ্টি করলো না? একটা মানে আনন্দ বল, বিরক্তি বল। অবশ্যই বিরক্তির কোনো প্রশ্নই নেই। এমনি আমি লোকজন ভালোবাসি, সবার সঙ্গে আড্ডা মারতে আমি বরাবর ভালোবাসি, সেই হিসাবে আমার খুবই ভালো লেগেছিল। প্রথম পথে একটা হেজিটেশন হচ্ছিল, কাউকে চিনি না, কেমন কি হবে, কিন্তু তারপরে গিয়ে দেখলাম দারুণ ভালো। এর জন্যে ক্রেডিট অবশ্যই দেবো প্রণবকে আর প্রবীরকে। প্রণবই আমার, আর এই যে অর্গানাইজেশন এটা যে চলছে, এর জন্য তো ক্রেডিট গোস টু ইউ। এত সুন্দরভাবে রেখেছি, অর্গানাইজেশনের কথা আসে, তা অর্গানাইজেশন চলার ক্ষেত্রে এই যে বিভিন্ন সময় কথা উঠছে, এই ওয়ার্কিং কমিটি কি করছে না করছে, তো এই ব্যাপারে তোর কোনো অভিযোগ ওয়ার্কিং কমিটির প্রতি? না, আমার কোনো অভিযোগ নেই, এই কারণেই বলছি, আমি নিজে কতটা করেছি সেটা আগে আমি দেখব। আমি কাজের কাজ করলাম না বা কোনো কিছুতে মানে অংশগ্রহণ করলাম না, অথচ আমি সমালোচনা করবো, এই ব্যাপারে আমি ঠিক বিশ্বাসী না। আমি নিজে যদি করতাম তবে তো আমি বুঝবো যে কোথায় কি হচ্ছে না হচ্ছে। এবং এরকম কখনো মনে হয় কি যে মানে টাকা পয়সা কি হচ্ছে, টাকা পয়সা কি হচ্ছে? না, একদমই মনে হয় না, কারণ যারা আছে তারা ওই ধরনের মানুষই না, আমি তাদের যেটুকু চিনেছি। আর এটা তো একটা সুন্দর অর্গানাইজেশন চলছে, আমি তো কখনো দেখিনি এরকম কিছু হতে পারে। মানে তুই দেখেছি এরকম, মানে তোর নলেজ আছে? আমার নলেজে নেই, তোর নলেজ আছে যে একটি কলেজের একটি ইয়ারে এতগুলো ছাত্র এরকমভাবে একটা সুসংহতভাবে গ্রুপটা এগিয়ে চলেছে? আজকে যা মানে সবাই মিলে যেটা হয়েছে, আজকে গ্রুপটা রেজিস্টার হয়েছে, গ্রুপটা অডিট হয়েছে, সামনে 12-এ ATG সব এগুলো অ্যাকোয়ার করবে, হ্যাঁ, তো এরকম তোর নলেজ আছে? না, এটা মানে খুবই অসাধারণ উদ্যোগ, একটা খুবই ভালো হয়েছে, এবং এতে আমি থাকতে পেরে আমি মনে করি আই এম ফরচুনেট এনাফ যে এত ভালো সুন্দর একটা জায়গা আমি মানে সুযোগ পেয়েছি থাকার। তাহলে যদি এরকমভাবে বলিস, আচ্ছা একটা অন্যদিকে যাই একটুখানি, বলছি যে এই যে সহৃদয়, হ্যাঁ, সহৃদয় সম্বন্ধে তোর কি প্রস্তাবনা? এই যেমন হচ্ছে, মানে অন্য কোনো ডাইমেনশন, মানে হোয়াট ইজ গোয়িং অন, ইজ ইট অল কারেক্ট অর সামথিং টু বি চেঞ্জড? এই যে আমরা পুরুলিয়া গেছিলাম, হ্যাঁ, আমার মতে এইগুলোই আরো ভালোভাবে যদি এই যে যেমন সামনের বছর এবারে AGM এ হয়েছিল, সামনের বছরে আমরা স্কলারশিপ দেওয়ার চিন্তা করছি। স্কলারশিপ যার জন্য খানিকটা পথ এগোনো হয়েছে, বিভিন্ন প্রাথমিকভাবে চাকদা, নদিয়া জেলাকে পছন্দ করে চাকদা ব্লকটা চিহ্নিত করা হয়েছে, এবং চাকদা ব্লকের মার সাথে কথা হয়েছে, জ্ঞানকেতন নাম দেওয়া হয়েছে। তো এই যে স্কলারশিপ দেওয়া হচ্ছে, হোয়াট ইউ থিঙ্ক, ইজ ইট প্রেস্টিজিয়াস টু আওয়ার গ্রুপ? হ্যাঁ, অবশ্যই প্রেস্টিজিয়াস, এবং আমার মনে হয় যারা সত্যিকারের প্রয়োজন, যাকে নিডি বলা যায়, তাদের দিকে, হ্যাঁ সেটাই চিন্তা করা হচ্ছে, যে মানে হাইয়েস্ট নাম্বার পেয়েছে নয়, যে নাম্বার হতে পারে খানিকটা কম পেয়েছে, কিন্তু প্রমিজিং, তার মানে ট্যালেন্ট আছে, কিন্তু পড়াশোনা পড়তে পারছে না, মানে শিক্ষা যেন অর্থের তলায় তলিয়ে নেয়। হ্যাঁ, এইটা যদি আমরা আরো ভালো করে করতে পারি তাহলে আমার মনে হয় খুবই ভালো। এই ব্যাপারে তোর কোনো প্রস্তাবনা বলতে প্রথম একটা যেটা মনে হয়, যেটা আমি এখনো অবধি করিনি, সবাইকেই ফান্ডের জন্য প্রত্যেককেই কিছু না কিছু যতটা যে পারবে সে কন্ট্রিবিউট। হ্যাঁ, আগে ফান্ডে ছিল তোর 50 টাকা করে ছিল মাসে,
এই বছর থেকে 60 টাকা করা হয়েছে। হ্যাঁ, ওইটা যেমন আমি বলছি, আমি আজ অব্দি এখনো দিয়ে উঠতে পারি। এটার একটা সিস্টেম করা উচিত যে কিভাবে দেয়া হবে, কিভাবে। না এখন তো মানে আমাদের আগে যেমন ন্যাশনাল ব্যাংক ছিল না, এখন তো 2 বছর হয়ে গেছে ন্যাশনাল ব্যাংক হয়েছে, এখন ডাইরেক্ট দিয়ে ব্যাংকে দিয়ে দিতে পারিস, তো যত ইচ্ছে দিতে পারিস। হ্যাঁ, এখন ডাইরেক্ট দিয়ে ব্যাংকে দিতে পারিস, মানে ব্যাংকে অ্যাকাউন্টের নাম্বার রয়েছে, দরকার হলে ওয়ার্কিং কমিটিকে চাইবি আরেকবার পোস্ট করে দেবে, ব্যাংক অ্যাকাউন্ট ডাইরেক্ট ফেলে দেবে, কোনো প্রবলেম নেই, এর মধ্যে কোনো কিছু নেই। এইটা আমি ভালোভাবে একবার জেনে নেবো, আমার এটা দরকার, কারণ ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে, তোর যেটা দেবার ইচ্ছা, ঠিক আছে, মানে মিনিমাম 60 করা হয়েছে, মানে তোর যেটা দেবার ইচ্ছা সেটা তুই ব্যাংক অ্যাকাউন্টে ডাইরেক্ট ফেলে দিবি, একটা স্ক্রিনশট দিয়ে দিবি, আর ব্যাংকে তো পরে স্টেটমেন্ট পাওয়া যাবে, স্ক্রিনশট দিয়ে দিবি গ্রুপে, ঠিক আছে, বা আমাদের কাউকে দিয়ে দিবি, আমরা সেটা রাখবো যেমন সবাই দেয়। এইটা একটা ভালো ফান্ড তৈরি করা, এবং হ্যাঁ, কারণ ফান্ডটা না হলে ফান্ডটা একটু রেজ করতে হবে, কারণ যদি আমরা স্কলারশিপ দিতে গেলে প্রথম বছর হয়তো চলে যাবে, সেকেন্ড বছর গেলে থার্ড বছর থেকে আর যাবে না, স্কলারশিপ স্টেডি ফান্ড সবসময় রাখতে হবে, প্রত্যেকবার চেয়ে দরকার বলে যারা পড়ছে তাদেরকে ডিস্টার্ব করা যাবে না, আমাদের স্টেডি ফান্ড রাখতে হবে, যার জন্য ফান্ডটা রেজ করতে হবে, কারণ ফান্ডটা রেগুলার ঠিকমতো কন্ট্রিবিউশন হয় না, অনেকে করা হয় না, বা অনেক সময় এটাও হতে পারে অনেকে যেমন বলেছে আমাদের বলা হয়নি, ঠিক আছে, এবার আমরাও নিয়মিত বলবো যে প্রত্যেক মাসেই বলবো যে ফান্ডে এই কজন জমা পড়েছে, বা এরকম একটা কিছু এরকম যদি এটা করা যায় যে এই মাসে ফান্ডে এরা দিয়েছে, তাহলে হয়তো যারা ওটা ফান্ডে মনে থাকবে যে হ্যাঁ ওরকম একটা করার চেষ্টা হচ্ছে, ওয়ার্কিং কমিটিদের ঠিক করা হচ্ছে, কিছু সংশোধনী আসবে এরপর থেকে, তার মধ্যে এইটা একটা যে ফান্ডের ব্যাপারটা আলোচনা করা থাকবে। আচ্ছা, বলছি যদি তুই আজকে তুই তোর মতো একটা কাজ করছিস, আচ্ছা, যদি এটা না করতিস তো অন্য কিছু অ্যাম্বিশন ছিল, বা কখনো মনে হয় যে আমি এটা করতে পারতাম, লাইফ আমাকে বিট্রে করেছে, মাই লাক হ্যাজ বিট্রেইড মি? নো, নট অ্যাট অল। আমি মনে করি আমার ইচ্ছে, আমি যদি মন থেকে চাই এটা আমি করব, তাহলে আমি করতে পারি, ওগুলো আমার মতে লেম এক্সকিউজ। মানে তুই বলছিস জীবনে কোনো আক্ষেপ নেই তাহলে? অ্যাজ সাচ কিছু নেই, না, যা আমি পেয়েছি আমি মনে করি যেটা আমার প্রাপ্য সেটা আমি পাবো, কমও পাবো না, বেশিও পাবো। লাখ বিশ্বাস করিস? কিছুটা তো করি, অন্তত এই 2020-তে কোভিডের সময় বেশ কিছু দেখেছি যে জীবন আমার হাতে নয়, এমন একটা সিচুয়েশনের মধ্যে যেতে হয়েছিল। আমার কাকার তখন প্রস্টেট ক্যান্সার, ছোট কাকার, যে অবিবাহিত আমাদের সঙ্গে থাকে, তার এই 2020 জুনে প্রস্টেট ক্যান্সার ধরা পড়ে। আচ্ছা। এবং তখনই কিছু অপারেশান, অর্কিয়েক্টমি বা এইসব অপারেশানগুলোর প্রয়োজন হয়, তখন সবাই, এটা আমি কাউকে দোষ দিই না, আত্মীয়দের সবাই তখন বাড়ি থেকে কেউ বেরোয়নি, কেউ আসেনি, তখন আমি নিয়ে গিয়ে, আর আমার কাকার ছেলে সেও ছিল, কিছুটা হেল্প করেছিল, তাকে অ্যাপেলোতে নিয়ে যাওয়া করা, এবং পাশেই কোভিডের ট্রিটমেন্ট হচ্ছে, অথচ আমাদের যেতে হয়েছে। তখন বুঝেছিলাম যে সত্যি আমাদের হাতে কিছু নেই, ভগবানের নাম করে বেরোতাম, সুপার পাওয়ার ইজ দেয়ার, কিছু তো অবশ্যই আছে, এটা আমার মনে হয়েছে। এমনি মানে অলস সময়, তো অলস সময় কি করাস? তুই বললি আবার গান শুনিস, আর তাছাড়া? আর একটু বই পড়া, গান শুনলাম, বই পড়লাম। যদি এমন হয় তোর যা চাই, এভরি অ্যামিনিটিস উইল বি প্রোভাইডেড টু ইউ, আচ্ছা, দেন হাউ ইউ উইল ডেকোরেট, হাউ উইল শিডিউল আ ডে প্রোগ্রাম, একটা দিন কীভাবে সাজাবি, সব কিছু পাবি, তোর যা চাই তাই পাবি, তোর ইচ্ছে মতো। তাহলে তোর মনের মতো দিনটা কেমন হবে, কীভাবে সাজাবি মনের মতো দিনটা? সেক্ষেত্রে ঘুরতে চলে যাবি নাকি সারাদিন ঘুমাবি, মানে এই ধরনের সকাল থেকে বিকেল দিন তোর একটা প্রোগ্রাম? ঘুমাবো না, ঘুমাবি না, ঘুরতে যাবো, একটু ভালো মন্দ খেলাম টেলাম, একা নয়, আমার ফ্যামিলি নিয়ে, বা সুযোগ হলে আমার বন্ধুদের নিয়ে, উইথ আমার আবার মানে ফ্যামিলি ফ্রেন্ড, তার ফ্যামিলি সবাই মিলে, সবাই, একা খুব একটা ভালো লাগে। মানে তুই বলছিস তোর সব কিছু হয়, তাহলে তুই ঘুরতে যাবো সবাই মিলে, অন্য মানে অনেক ধরনের ইচ্ছা, কেউ গঙ্গায় গিয়ে নৌকায় ঘুমাবে, কেউ প্রোগ্রাম দেখতে যাবে, না আমি ঘুরতে যাব, কোনো একটা জায়গায় যাব, এইটাই আমার ইচ্ছে। বেড়াতে ঘুরতে খুবই ভালো লাগে। এই যে এই মানুষগুলো তোর কাছে যে মানুষগুলো রয়েছে, সে মানুষগুলোর মধ্যে তোর জীবনে তুই কি মনে সবচেয়ে গভীর ইম্পর্টেন্ট পার্সন তুই কাকে বলে, যে যার প্রভাব তোর জীবনে সবচেয়ে বেশি, যাকে মায়ের প্রভাব সবচেয়ে বেশি।
হ্যাঁ, এটা তো অবশ্যই অনেকের কাছে এইটা হয়ে থাকে। মায়ের প্রভাব, মানে আমার দিদার প্রভাবও আছে কিছুটা, মায়ের আচ্ছা, প্রভাব আচ্ছা, আচ্ছা। বেশি। দিদা মানে ভীষণই ভালোবাসতেন আমাকে, মানে ভীষণ। মানে তুই যেটা করিস বা যেটা বলছিস, মানে আমরা অনেক সময় করি না, অবস্থা পরিপ্রেক্ষিতে বলি বা অবস্থা পরিপ্রেক্ষিতে করি, অনেক সময় আমরা কম্প্রোমাইজ করি হ্যাঁ, উইথ দি ডিম্যান্ড অফ সিচুয়েশন অ্যান্ড উইথ দি সেজ অফ হার্ট। হুম। তুই কি তোর হৃদয় যা বলে তাই কি করিস, নাকি হৃদয়কে চেপে দিস? সব সময় করা সম্ভব হয় না, ইচ্ছে করে করতে, কিন্তু সব সময় করতে গেলে তো হয় না, কিছু কিছু ক্ষেত্রে প্র্যাকটিক্যাল হতেই হয়। এবং কম্প্রোমাইজ মানেই তো মনকে ডিপ্রাইভ করে প্র্যাকটিক্যালের দিকে যাওয়া বা এই ব্যাপারগুলো। এটা তো বটে, হ্যাঁ, এটা তো বটে। সব সময় হৃদয় যা বলে তা করা সম্ভব হয় না, ইচ্ছে থাকলেও। তুই নিজেকে কি মনে করিস? ইউ আর এ গুড পারসন? নিজের দিক দিয়ে নিজে অলমোস্ট গুড না, কিছু দোষ ত্রুটি তো আছেই। সো এভরিওয়ান, বাট ওভারঅল মানে ইন আ সিঙ্গেল সেন্টেন্স তুই কি বলতে পারি আই এম এ গুড পারসন? যদি তাই বলিস, তাহলে তোর ভিতর কি এমন আছে যার জন্যে তুই নিজে মনে করিস ভালো লোক বা তোকে ভালোবাসা উচিত? মানে নিজের মধ্যে কি এমন আছে যে তোকে ভালোবাসা উচিত লোকে? নিজের বলতে কেমন আছে বলতে, আমি চেষ্টা করি যতটা পারি নিজেকে, যে সবাইকে সমান চোখে দেখার চেষ্টা করি। আর কোনোদিন কাউকে ঠকানো, মিথ্যে কথা বলে কাউকে মানে বিশ্বাস ভঙ্গ করা, এইটা আমার খুব খারাপ মানে লাগে। এটাই কি তোকে ভালোবাসার একমাত্র কারণ হওয়া উচিত? আর কোনো ভালো মানে কেন তোকে ভালোবাসবে লোকে? কেন আমিও চিন্তা করি, আমরা সবার চিন্তা করি, মানে কেন তোকে তুই মনে করিস যে তুই ভালো লোক সবার থেকে? না, সবার থেকে ভালো কোনোদিন তো হয় মানে সম্ভবই নয়। সবার কত দোষ আছে আমার নিজের আমি জানি, এবং সেটা সবচেয়ে ভালো বুঝতে পারবে যে আমার সঙ্গে সবসময় থাকবে। তাছাড়া আমি তো মনে হয় যার সব মানুষই আমার মতো, মানে সবাই তো যা করে নিজেকে জাস্টিফাই করার জন্য প্রতিটা মানুষ আমি এটা ঠিক করছি, কিন্তু তা নয় তো। মানে তুই লোকের মুখের ওপরে যে মানে জব দিস, ভালো খারাপ হোক সরাসরি জব দিস না, সবসময় দিই না, দিতে পারি বা তুই না। বলছিস মানে ইউ আর দিতে সফট ইচ্ছা করে। স্পোকেন পারসন, মানে নরম কথা বলিস। কথা, হ্যাঁ, সে হয়তো একটু মেজাজ হারালাম, সেটা দিতে পারি না সব ক্ষেত্রে। হ্যাঁ, এরকম মানুষ আমাদের প্রত্যেকে অনেক গুণ আছে, এটা ঠিক কথা। এই হচ্ছে কথা। যদি আজকে থেকে বলা হয় যে যে এরকম আছো তার থেকে, আমরা প্রত্যেকে ভাবি যদি এরকম কিছু হতো তাহলে আমি এরকম হতাম। হুম আজকে তোকে তোর ডিমান্ড যদি পূর্ণ করা হয়, হুম হুম তাহলে তুই নিজে কী করে পাল্টাবি? মানে তোর ডিমান্ড পূর্ণ করা, ধরা যায় তোর একটা ভালো চাকরি হলো, বা মানে একটা বহুত ফ্যাবুলাস একটা জব হলো, চাকরি না যে কোনো জব যাওয়া হলো। বাড়ি চলে যেতে হলো, হুম হুম বা আমি ঘরে একটা ব্যবসা করবো। হুম হ্যাঁ, মানে তোর ডিমান্ডগুলো, তো আমি টাকা পয়সা দরকার বা জায়গা দরকার, এই ডিমান্ডগুলো যদি ফুলফিল করা হয়, তাহলে তুই নিজেকে কী করে চেঞ্জ করবি, নাকি এরকমই থাকবি? এর আমি থাকার চেষ্টা করব। বড় জোর আমার যা ইচ্ছে যে হ্যাঁ, খুব ভালো একটা জব পেলাম, অনেক টাকা পয়সা পেলাম, একটু ফরেন ট্যুর করে আসি, এরকম কিছু। আদারওয়াইজ কিছু ইচ্ছে নেই আমার, যা আছে এই নিয়েই আমার যে খুব। You are happy? হ্যাঁ, ঠিক আছে। এরপরে যদি কিছু পেলাম, না পেলাম আমার কোনো আক্ষেপ আক্ষেপ নেই। নেই। এটা একটা বিরাট গুণ, কিন্তু আমার এটা কোনো আক্ষেপ অনেকেরই অনেক আক্ষেপ আছে, এটা একটা বিরাট গুণ। না, জীবন যা দিয়েছে আমি মনে করি যথেষ্ট বাহ, আমার মতো ছেলে। এটা কজনায় বলতে পারে? হ্যাঁ, এটা বলতে পারি আমি। অত চাপ নেই, যেমনভাবে চলছে চলুক, এই হচ্ছে ব্যাপার। যদিও এর জন্য আমাকে আমার স্ত্রী বলে তুমি ভীষণ ক্যাজুয়াল, আমার মাইমাও একথা বলে তুই কোনো জিনিস সিরিয়াসলি নিলি না। এইটা আমার হয়তো দোষ, আমি এরম ভাবি। মানে এতেই তোর মনে শান্তি আছে, তোর মনে কোনো অশান্তি নেই, কোনো চিন্তা নেই? না, অতটা নেই, অত অশান্তি। চিন্তা মানেই তো চাপ, না মানেই তো এখনকার দিনে তো দেখছি সব ডিপ্রেশনের সব কি দরকার, চলুক না। তার মানে তুই বলছিস, মানে তোর কথা অনুযায়ী সব বন্ধুদের সব প্রশ্ন উত্তর দেওয়ার দরকার নেই? না না, সে তো নয়, সব প্রশ্ন সবসময় সবাইকে দেওয়া যায়। তবে হ্যাঁ, আমার যারা ভীষণ কাছে তারা আমার মোটামুটি প্রাইভেট লাইফ জানে, তাদের আর নতুন করে কি উত্তর দেবো। মানে এই বন্ধুদেরকে, মানে তোর জীবনে
তুই তো বললি বন্ধুদের নিয়ে তুই অনেক চিন্তা করেছিস বা বন্ধুরা করেছিস, মানে তোর জীবনে বন্ধুত্বের গুরুত্বটা কতখানি? অনেকটাই, আমি ওদের কাছে অনেক কিছু শিখেছি। না ওদের কাছে না, আমি বলছি ইন জেনারেল, মানে ফ্রেন্ডশিপ, বন্ধুত্বের গুরুত্ব কতখানি? অনেকে আছে এত লোকের সাথে মিশতে পছন্দ করে না বা এত কথা বলতে পারে না, বিভিন্ন কারণ। না আমার কাছে এদের এদের গুরুত্ব আমার কাছে প্রচুর, মানে বলা যেতে পারে প্রাইম প্রায়োরিটি আমার কাছে ওরা। সো দিস ইজ আওয়ার সোমনাথ। জানতাম, কিন্তু হয়তো এরকম জানতাম, আমি অন্তত জানতাম না। চেষ্টা করলাম তার থেকে কিছু জানার, স্বল্প সময় যেটুকু জানা যায়। আরও কাছাকাছি গেলে আরও অনেক জিনিস জানা যাবে, হয়তো মনের কাছে যাওয়া। আজকে এইটুকুই রইল, আবার আরেকদিন অন্য কোনো বন্ধুর সাথে দেখা হবে মনোমিতালিতে। টিল দেন, বাই। থ্যাংক ইউ।